বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কাজী সালাউদ্দিন, প্রবাসী মালয়েশিয়ান, দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে অবস্থান করি। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর 10তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জাতীয় মসজিদ নেগারার, যেখানে আরাফাত রহমান কোকোর মালয়েশিয়ার ইতিহাসের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছিল, সেই মসজিদ নেগারে আমি দাঁড়িয়ে আছি। আজকে খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি বলতে চাই যে আরাফাত রহমান কোকো ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ ছেলে, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে, এবং তিনি একজন ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন। তিনি রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল না। তিনি একজন সাদামাটা সিম্পল জীবনযাপন করতেন। আমি তাকে আমার স্বচক্ষের জীবনে আমি একবারে তাকে দেখেছিলাম। তার মধ্যে কোনো হিংসা অহংকার বা ছিল না। তিনি সদা সর্বত স্বাভাবিক জীবনযাপন করতে অভ্যস্ত ছিলেন, আমি যতটুকু দেখছি। কিন্তু দুঃখের বিষয় হলো যে অকালে তার যে জন্ম মৃত্যু এগুলো আল্লাহ প্রদত্ত, সবারই তো স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আরাফাত রহমান কোকোর মৃত্যুটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, যেহেতু আমরা সাধারণত মনে করি যে বয়বৃদ্ধ হইলে মানুষ মারা যায়। কিন্তু আরাফাত রহমান কোকোর মৃত্যুটা আমার মনে হইতেছে যে হতাশা, এবং বিশেষ করে ওই সময়টা বাংলাদেশ রাজনীতির পরিস্থিতিতে এত উত্তপ্ত, আওয়ামী সরকার বিএনপির নেতাকর্মীদের উপরে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের উপরে যে ধরনের বুলডোজার চালিয়েছে, হামলা মামলা, নেতা নেত্রীদেরকে একদম সর্বোচ্চ শক্তি দিয়ে, ওই সময় আমাদের আরাফাত রহমান কোকো মনে হইতেছে খুবই হতাশা এবং দুশ্চিন্তাগ্রস্ত ছিল বিধায় একান্তই মনে হইতেছে যে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছে। পুলিশের রিপোর্ট এবং ডাক্তারি রিপোর্টে যেটা পেয়েছি, আসলেই এই মৃত্যুটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওই সময় আওয়ামী লীগ সরকার যেভাবে বিএনপি তথা বিরোধী দলের প্রতি যেভাবে অন্যায় অবিচারভাবে বুলডোজার চালিয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে সে হতাশাগ্রস্ত হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করছেন। আমরা আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনাকে যেন বেহেশতের সর্বোচ্চ স্থান দান করে। বাংলাদেশের ক্রিকেট জগতের যদি নায়ক বলা হয়, ক্রিকেটকে সুন্দরভাবে সাজানো, সেটা আরাফাত রহমান কোকো। সেই আরাফাত রহমান কোকোর প্রতি আওয়ামী লীগ সরকার মালয়েশিয়ান এম্বাসির মাধ্যমে তাকে যেভাবে মানসিক এবং অন্যান্য টর্চারিং করছে, যেমন তার পাসপোর্ট নবায়ন করতে দেয় নাকি, ভিসা সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন ধরনের হয়রানির শিকার করছে। এই এমন অবস্থায় আরাফাত রহমান কোকো স্বাভাবিকভাবে কোনো জায়গায় ঘোরাফেরা করতে হতো না, সর্বক্ষণ বাসার মধ্যে বন্দি অবস্থায় থাকতো। আমি যখন আমার বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতরা আসতো, ওই জায়গায় যখন আমি ড্রাইভ করে আসতেছিলাম, ঠিক তখনই আমার ঢাকা থেকে ম্যাডামের একান্ত সচিব আমাদের ভাই আমাকে ফোন করলো, আপনি কোথায় আছেন? আমি বললাম যে আমি প্রায় কোথায় আমার ব্যবসা প্রতিষ্ঠান এই জায়গায়। তো বললো যে আপনি একটু খোঁজ খবর নেন তো, আমাদের কোকোর কি হয়েছে, কোথায় আছে। তখন আমি বললাম ঠিক আছে, আমি খবর নিতে চাই। তারপরে আমি আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু SM বশির আলম, মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক, ওরে কল করার পরে ও বলল যে কোকো ভাই হসপিটালে আছে, আপনি আসেন। তার পরবর্তীতে আমি যখন মালয়েশিয়া বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেনকে ফোন করলাম, তখন সে বললো যে আমরা ইউনিভার্সিটি মালয়ের যে জরুরি বিভাগ আছে, সেই বিভাগে সে আছে, আমরা ওখানে আছি। তখন আমরা ওই জায়গায় যাওয়ার পরে শুনতে পেলাম যে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার লাশ হসপিটালে আছে। আসলেই জিয়াউর রহমান এবং জিয়া ফ্যামিলির প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, এটা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা যখন ছড়িয়ে ছিটিয়ে গেল যে আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করছেন, তখন মালয়েশিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তের লোকজনের যে টেলিফোন এবং একে অপরের সাথে যে কানেকশন, যোগাযোগ, এবং ফেসবুকে সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে প্রচারটা এটা ছড়িয়ে গেল, সবাই শোকাহত। হঠাৎ এই আরাফাত রহমান কোকো চলে যাওয়াটা, এটা কোনো মতে মেনে নেওয়া যায় না। মৃত্যুটা হয়েছে, এখন মৃত্যুর সময় তো আমি কাছে ছিলাম না, বা আমরা কেউ কাছে ছিলাম না। এটাকে আমরা স্বাভাবিকভাবেই নিতে বাধ্য, এই কারণে যে মৃত্যু তো মৃত্যুই, এটার কোনো কখন আসবে, কোন অবস্থা আসবে, কোন জায়গায় আসবে কেউ বলতে পারে না। প্রায় ওই সময়কার 10 লক্ষ বাঙালি বসবাস ছিল এখানে। সবার প্রশ্ন যে আরাফাত রহমান কোকো তাহলে জানাজা কোথায় হবে,
আমাদেরকে জানান। আমাদের মালয়েশিয়া বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক দায়িত্বে মালয়েশিয়াতে আরাফাত ওমর কোকো ছিল। মোশাররফ ভাইরা যখন কল করলাম, মোশাররফ ভাই তখন বললো যে আমরা মালয়েশিয়ার যে জাতীয় মসজিদ নিয়ে গেলে ওই জায়গায় আমরা করব, সময় এবং তারিখ আমাদেরকে বলে দিল তার পরের দিন। সেই হিসাবে আমরা এই প্রচার প্রচারণা আরম্ভ করলাম। ওই মুহূর্তে দেখলাম যে ঢাকা থেকে আমাদের আরাফাত ওমর কোকোর যে মামা সাইদ ইস্কান্দার এবং আমাদের এনটিভির চেয়ারম্যান ফালু ভাই খুব দ্রুত বিমানে জরুরিভাবে মালয়েশিয়াতে আসছেন এবং তারা দুজনও আমাদের এই আরাফাত ওমর কোকোর জানাজায় অংশগ্রহণ করেছেন এবং সবাই শোকাহত, বিমোহিত। আমরা কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। জানা যায় এত মানুষের ঢল, হাজার হাজার মানুষের সমাগম, এটা মালয়েশিয়ান সাধারণ মানুষও প্রশ্ন করে, প্রশাসনও প্রশ্ন করে যে এখানে কি হচ্ছে, অনেকেই জানে না। যখন শুনতে পাচ্ছে যে এখানে যে প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার কনিষ্ঠ পুত্র জানাজা, তখন হাজার হাজার লোকাল এবং মালয়েশিয়ান যে ইমাম, সেও বিহ্বল হয়ে গেছে যে এত লোকের সমাগম, এরকম ভাবে তো মালয়েশিয়ান কোনো নেতা মারা গেল এত লোকের সমাগম হয় না, তাহলে এই আরাফাত ওমর কোকো কে? তো আরো প্রশ্ন ছিল। তখন আমরা সবাই তাকে অবগত করলাম যে তিনি হচ্ছেন প্রাক্তন প্রেসিডেন্ট এবং প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে। তখন তারা বুঝতে পারলো যে আসলে জিয়াউর রহমানের নাম পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় আছে এবং জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, এটা সবার অবগত আছে। এই কারণে সবার সহানুভূতি এই কোকোর প্রতি ছিল। জানাজা শেষ হয়ে গেল, তখন তার লাশ সরাসরি এয়ারপোর্টে নিয়ে যাবে। তখন আমাদের সাধারণ মানুষ থেকে যারা বিএনপির সাথে সম্পৃক্ত, তাদের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল। আসলে এত হৃদয় বিদারক ঘটনা আমার জীবনে আমি কখনো দেখিনি। বিশেষ করে প্রবাসীদের মাঝে যে এত ভালোবাসা বিএনপির প্রতি, সেটা এবং বিশেষ করে আরাফাত ওমর কোকোর প্রতি, এটা আসলে না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। স্থানীয় লোকেরাও তার প্রতি খুব আবেগ ঘন মুহূর্ত দেখেছি, তারাও খুব শোকাহত। যখনই মালয়েশিয়ার এই রাজধানী মসজিদ দিঘারা কাজ দেওয়া চলাফেরা করতে আমাদের প্রতিদিনই, এবং শুক্রবারে যখনই মসজিদে আসি নামাজ পড়ার জন্য, তখনই আরাফাত ওমর কোকোর স্মৃতিগুলো আমাদের চোখে ভাসে এবং হৃদয়ে রক্তক্ষরণ ঘটে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আরাফাত ওমর কোকো আসলেই একজন শান্তশিষ্ট, এবং তিনি কখনো কারোর হার্ট দিয়ে কথা বলছে এরকম আমরা কোনো স্মৃতি পাইনি। আমরা চাই আল্লাহর কাছে সবসময় দোয়া করি এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বস্থান করেন। দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করি এবং আপনারা সবাই দোয়া করবেন। তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করি এবং তিনি যেন দেশে এসে বাংলাদেশের মানুষকে এবং দেশকে যেন ভালোবাসতে পারে, ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে, এই আশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।